জামাতকে থেকে এই মুহূর্তে আমরা উত্তর কন্যা অভিযান একটা মুসলিম মায়ের সন্তানের গায়ে যদি হাত পড়ে ওই হাত গণতান্ত্রিকভাবে মুড়িয়ে ভেঙে দেব। পেন্দ অধিকারীর একটুখানি ওই জামা প্যান্ট খুলে একটু বিস্কুটের পাতা লাগিয়ে একটুখানি খোলা ময়দানে ছেড়ে দিন, সব চুলকানি বেরিয়ে যাবে। এবার মোদির ভারতকে ভেঙে খান খান করে 100 দেশে পরিণত করার সমস্ত আয়োজন সম্পন্ন করেছে বাংলাদেশ ও পাকিস্তান। নরেন্দ্র মোদী দুঃস্বপ্নেও যা আজ করতে পারেনি, ঠিক সেটাই আজ চরম বাস্তবতা হয়ে ধরা দিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরের পরপরই 3 দিনের এক ঐতিহাসিক সফরে ঢাকার মাটিতে পা রাখতে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির। আর এটি সাধারণ রাষ্ট্রীয় সফর নয়, বরং এটি ভারতের দীর্ঘদিনের সাজানো আঞ্চলিক আধিপত্যের তাসের ঘর পুরোপুরি গুড়িয়ে দেওয়ার এক অকাঠ্য ব্লুপ্রিন্ট। দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক দাবার বোর্ডে এবার ঘটতে যাচ্ছে এক অভাবনীয় এবং শ্বাসরুদ্ধকর চেকমেট। দিল্লির সাউথ ব্লক এবং ভারতীয় নীতি নির্ধারকরা যা দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেননি, ঠিক সেই ভয়ঙ্কর সমীকরণই বাস্তব রূপ নিতে যাচ্ছে স্বাধীন বাংলাদেশের মাটিতে। গত 1.5 দশক ধরে ভারতকে এই অঞ্চলের অঘোষিত বিগ ব্রাদার হিসেবে মেনে নেওয়ার যে অলিখিত নিয়ম তৈরি হয়েছিল, তা এবার চিরতরে ধূলিসাৎ হতে চলেছে। পশ্চিমবঙ্গের মসনদে বসার পর থেকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাংলাদেশকে নিয়ে যে লাফালাফি শুরু করেছেন, কথায় কথায় বাংলাদেশ দখলের যে ফালতু গলাবাজি করছেন, তার মোক্ষম দাওয়াই দিতে এবার মাঠে নামছে সরকার। আর সেই ডাইরেক্ট অ্যাকশন প্ল্যানের গ্রুপের দাস হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফিরছেন সেই পুরনো ডন লুৎফুজ্জামান বাবর। হামটি ডামটি শয়তানের দল। বিজেপি কোনো ধর্ম বিশ্বাস করে না, ওদের ধর্ম একটাই, দাঙ্গা করার ধর্ম, মানুষ মারার ধর্ম। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার আলোচনাটা বেশ জমে উঠেছে। এতদিন যেটি ছিল আওয়ামী লীগের অনলাইন আলোচনায়, সেটি এখন ভারতীয় সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সাথে সাথে সরকারের পক্ষ থেকেও এ নিয়ে বক্তব্য আসায় এই আলোচনায় প্রশ্ন উঠছে, শেখ হাসিনা গত কয়েকদিন ধরে তিনি ফিরছেন বলে যে বক্তব্য দিয়ে আসছেন, তার পেছনে কি এমন কোনো বিশেষ রহস্য আছে যেটির কারণে নানান পক্ষে আলোচনা শুরু হয়েছে। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে এলে বিচার বহির্ভূত কোনো কিছুর মুখোমুখি হবেন না। তার প্রতি সরকার ইনসাফ করবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি বলেন, জবাবদিহিতার আওতায় আনতে র্যাব নিয়ে নতুন আইন হচ্ছে, ইঙ্গিত দেন র্যাবের নাম পরিবর্তনেরও। সংশোধন হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা। অন্যদিকে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমের অরাজকতা নিয়ন্ত্রণে কমিশন গঠনের প্রস্তাবনা জুলাইয়ের মধ্যে প্রধানমন্ত্রীর কাছে জমা দেওয়া হবে। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে 2024 সালের 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে এরই মধ্যে তার ফাঁসির রায় হয়েছে। এই অবস্থায় আইনি প্রক্রিয়ায় তাকে ফেরানোর কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে সরকারের কার্যক্রম নিয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে এ প্রসঙ্গে কথা বলেছেন তথ্যমন্ত্রী ও উপদেষ্টা। তারা বলেন, বিএনপি সরকার ইনসাফে বিশ্বাস করে, সবকিছু হবে আইনি প্রক্রিয়ায়। শেখ হাসিনাকে আমরা ক্ষমতা থেকে হটাতে চেয়েছি, কারণ তিনি ইনসাফ করেন। পরবর্তীতে বাংলাদেশ তৈরি হয়েছে, তার প্রধান উদ্দেশ্য হচ্ছে ইনসাফ থাকবে, আমাদের শত্রুর প্রতি ইনসাফ থাকবে। ইউনূসের চেয়ে খারাপ মানুষ, অধ্যাপক মোহাম্মদ ইউনূসের চেয়ে খারাপ মানুষ বাঙালি জাতির মধ্যে এই শিক্ষা দীক্ষা করে কেউ জন্মগ্রহণ করছে বলে আমি মনে করি না। উনি এই সরকার থাকতে পারবে না যদি গণভোট রায়টা বাস্তবায়ন না করে, সংস্কার না করে। কেন মানে 24 মানুষ শহীদ হয়েছিল, এটার জন্যই তো আমরা তো রক্ত দিয়ে দিয়েছি। আর কিভাবে প্রমাণ করবো? নাহলে আবার সবাই মরিয়া তারপরে হলো প্রমাণ করতে হবে। বাংলাদেশকে যদি রক্ষা করতে হয়, আপনি অস্ত্র দিয়ে ভারতের সাথে পারবেন না, সম্পদ দিয়ে পারবেন না, লোকবল দিয়ে পারবেন না, আন্তর্জাতিক রাজনীতি দিয়ে পারবেন না। আপনাকে ভারতকে মোকাবেলা করতে হলে আপনাকে ধর্মীয় চেতনার প্রয়োজন হবে। বাংলাদেশের 18 কোটি মানুষ, 36 কোটি হাত বজ্রকণ্ঠে যদি সেই আওয়াজ তুলেন, জাতীয়তাবাদের আওয়াজ, ইসলামের আওয়াজ, তাইলে আপনি বাংলাদেশকে রক্ষা করতে পারবেন। আগের দিন নাইরে নাতি খাবলাই খাবলাই মিঠাই খাইছে, চাইলেও আর চুরিদারি এখন আর সম্ভব না। এখন প্রত্যেকটা ঘরে ঘরে সাংবাদিক, প্রত্যেকটা মোবাইল ওয়ালা একটা সাংবাদিক। চুরি করবেন, মনে রাখবেন আগুন, ভালোবাসা আর দুর্নীতি, এই 3টা জিনিস বুকে আসলে চাপা দিয়ে রাখা যায় না। এটা পুলিশের সঙ্গে টাকা পয়সা লোকাল বিএনপি লিডাররা ভাগ বাটোয়ারা করে। এবার জামাতের পিছনে লেগেছে কলকাতার নবনির্বাচিত গরুখের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন। দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি। তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা বাড়াবো না, চলুন মূল ভিডিওতে চলে যাই। এবার জামাতের পিছনে লেগেছে কলকাতার নবনির্বাচিত গরুখের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকালকের ভিডিওতে আমি আপনাদেরকে বেশ কিছু তথ্য দিয়েছিলাম, সেখানে অনেক কিছু বাকি ছিল। আজকে এইটুকু আমি আপনাদেরকে পূর্ণ করে দেবো, কারণ এই ভিডিওটা আপনাদের পুরাটা দেখা দরকার, সেখানে আসলে কি হচ্ছে আর তিনি কেন হঠাৎ করে আবার জামাতের পিছনে লাগলেন। গতকাল সোমবার সন্ধ্যার সময় ভবানীপুরের এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি সেখানে জামাত সম্পর্কে একটি তীব্র আক্রমণাত্মক মন্তব্য করে বসেন, যেটা তার অধিকারের ভিতরেও পড়ে না। তার যে পদবি, তিনি যে চেয়ারে বসেছেন সেখানে বসে এটি তার জন্য শোভনীয় নয়। তারপরেও তিনি করেছেন, কেন করেছেন সেই আলাপে আমরা পরে আসবো। আগে কি বলেছেন সেটা একটু আসুন আমরা শুনে দেখি। জামাতিদের চিড়বিড়ানি অনেক বেশি হয়ে যাচ্ছে। তৃণমূল, সিপিএম, কংগ্রেস যত না চিড়বিড়ানি করছে, শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ার পরে বাংলাদেশের জামাতিদের চিড়বিড়ানি অনেক বেশি হয়ে যাচ্ছে।
তো এই যে জামাত সম্পর্কে তিনি এই কথাটি বললেন, কথাটা একটু খুব মনোযোগ দিয়ে শুনবেন যে কখন বললেন। এর আগের একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম টাইমিংটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, অর্থাৎ একটা ঘটনার সাথে আরেকটা ঘটনা আপনি কিভাবে রিলেট করবেন, সেই ঘটনার টাইমিং অর্থাৎ সময়টা আপনাকে আগে খুঁজে বের করতে হবে। তাহলে শুভেন্দু অধিকারী এই বক্তব্যটা দিয়েছে সোমবার সন্ধ্যার দিকে, কোথায়? ভবানীপুরে। আর এই সোমবার সকালের দিকে বাংলাদেশে একটা বিরাট ঘটনা ঘটে গেছে, আর এই ঘটনার পরিপ্রেক্ষিতেই মূলত সে জামাতকে এখানে জড়িয়ে নিয়েছে। বাংলাদেশে কি ঘটনা ঘটেছে? সোমবার সকাল থেকে দুপুরের দিকে এই সিলেটের গোয়াইনঘাট সীমান্তে সেখানে বিনা উস্কানিতে বিএসএফ বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। দীর্ঘ 18-19 বছর পরে বিজিবি এই প্রথম বিএসএফ এর ওই গুলির জবাবে পাল্টা গুলি ছুড়েছে। কোথায়? সিলেটের গোয়াইনঘাট সীমান্তে। যখন বিজিবি গুলি ছুড়েছে, পাল্টা আক্রমণ করেছে, এই আক্রমণ করার সাথে সাথে বিএসএফ ওখান থেকে পালিয়ে গেছে। এই যে বিএসএফ ওখান থেকে পিছু টান নিল, পালিয়ে গেল, পৃষ্ঠ প্রদর্শন করলো, করার পরেই কিন্তু তারপরে সন্ধ্যায় সে গেছে ভবানীপুরে। ভবানীপুরে যে এই কথা তো সে বলতে পারছে না, যেখানে বিএসএফ আর বিজিবি যে গোলাগুলি হয়েছে, বিজিবিও পাল্টা গুলি চালিয়েছে, এইটা তো সে নিতে পারছিল না। এই সংবাদ তার কানে যাওয়ার সাথে সাথে সে তো অনেকটা বজ্রাহতের মতো হার্টফেল করে মরার অবস্থা। একেতে তার দেশে যেটা হচ্ছে আপনারা জানেন, গরু নিয়ে সে নতুন নিয়ম বাতলে দিয়েছে, মুসলমানরা গরু কুরবানি দিতে পারবে না। এবার ওখানে তো সব হিন্দু খামারি, হিন্দুরা লক্ষ লক্ষ গরু সেখানে পালছে। এই গরুগুলো কোথায় যাবে? কে কিনবে? মুসলমানরা যদি কুরবানি না দিতে পারে, এই গরুগুলোর ক্রেতা তো মুসলমান, কিনছে না, কোথায় যাবে? সুতরাং হিন্দুরা ওর উপরে খেপেছে, ওর বাড়ি ঘেরাও দেওয়ার হুমকি দিয়েছে, লক্ষ লক্ষ গরু ওর বাড়ির দিকে ছুটিয়ে দেওয়ার হুমকি দিয়েছে। এছাড়াও আরো একটা কারণ আছে, সেই কারণটাও আমি বলবো। এই গরুখোর শুভেন্দু আবার কেন বললাম, এরও একটা কারণ আছে। আসলে তথ্যের ভিতরে তথ্য উলট পালট হয়ে যাচ্ছে। আচ্ছা, এক কাজ করি, আমরা এই যে গরুখোর শুভেন্দু যে বললাম, এই শুভেন্দু যে গরুখোর তার প্রমাণ আছে না? প্রমাণ দিয়ে চলেন। একেবারে যার সামনে সে গরু খেয়েছে নন্দীগ্রামে এক মুসলমানের বাড়িতে গিয়ে, তার সাথে যে ছিল তার স্বীকারোক্তিটা আগে একটু শুনি, তারপরে আরেকটু কথা বলি। দেখুন ভিডিওটা। এই শুভেন্দু আমার সামনে কুরবানির দিনে 1 বাটি না 2 বাটি না 3 বাটি গরুর গোশত খেয়েছে। 3 বাটি। পশ্চিম মেদিনীপুরে শাহাবুদ্দিনের বাড়িতে। তাহলে পরিষ্কার হয়ে গেল যে সে গরুর গোশত খায়। তাহলে গরুর গোশত যে খায়, যে গরুখোর, সে কেন হঠাৎ করে মুসলমানদের এই গরুর বিরুদ্ধে কুরবানি দেবে না, গো মাতা হত্যা করা যাবে না, ধর্মীয় বিষয়টা টেনে আনলো? এইখানে আর একটা ব্যাপার আছে। এইখানে তার সবচাইতে, কালকে বলেছিলাম, সে একটা প্রতারক, ঠক। এই যে এরা যে ধর্মের বিষয়টা এখানে টেনে আনলো, গরু তো আসলে তাদের গোমাতা নয়। তাদের মহাভারতে, তাদের পুরাণে কোথাও গরু যে তাদের গোমাতা এই কথাটা নাই। এবং প্রাচীন যুগে তাদের সমস্ত ঠাকুর যারা ছিল প্রত্যেকেই গোমাংস খেত, প্রত্যেকেই খেত। এই গরু যে তাদের গোমাতা, গরুকে তারা মা হিসেবে বিবেচনা করা শুরু করলো 1882 সালে। সর্বপ্রথম স্বামী দয়ানন্দ, এই ব্যক্তি, তিনি যখন ওই সময় দলে দলে নিম্নবর্ণের মানুষ মুসলমান হয়ে যাচ্ছিল, জৈনদের সাথে তাদের একটা যুদ্ধ অবস্থা, বৌদ্ধদেরকে তারা সেখানে সমূলে হত্যা করছিল, এই সমস্তগুলো দেখে দলে দলে মানুষ যখন মুসলমান হচ্ছিল, ইসলামের ছায়াতলে আশ্রয় নিচ্ছিল, তখন এই স্বামী দয়ানন্দ এই তার একটা কুটচাল সে দিল, একটা ন্যারেটিভ ঢুকাই দিল হিন্দুদের ভিতরে, যে তোমরা যে এই যে ওখানে যাচ্ছ, ওরা তো গরুর গোশ খায়, আমাদের গো মাতাকে হত্যা করে, গরু তো আমাদের মাতাকে যারা হত্যা করে সেই দলে তোমরা যাচ্ছ। আরো অনেক কার্যক্রম আছে, বিরাট ইতিহাস, ওইখানে যেহেতু আর এখন সময় পাওয়া যাবে না, মূল কথাটা বললাম আর কি। এবং ওখানে আরো একটা মজার ঘটনা আছে, মুসলমানদের সাথে হিন্দুদের একটা সংঘর্ষ বাঁধিয়ে রাখার জন্য তারা এই গোমাতাকে সামনে নিয়ে আসে, গরুকে তারা সামনে নিয়ে আসে, যেহেতু গরুর গোশ তারা খায়। আর হিন্দুদেরকে যদি এই কথা বলে উস্কে দেওয়া যায় যে গরু হচ্ছে তোমাদের মা, এখানে তারা হিন্দু রাষ্ট্র করতে চায়, রবীন্দ্রনাথ যেটা চেয়েছিল, পুরা এই ভারতীয় তাদের একটা কল্পরাজ্য আছে, এই কল্পরাজ্যটাকে তারা পুরা শিবাজির এক ধর্মরাজ্য করতে চায়। তো ওই তারই ধারাবাহিকতায় যে যদি মুসলমানদের উপর তাদেরকে খেপিয়ে দেওয়া যায় হিন্দুদের, এবং একটা কমন ডায়লগ দিয়ে, কমন ন্যারেটিভ দিয়ে, তাহলে এখানে মুসলমানরা আরো বেশি সুবিধা করতে পারবে না এবং আমাদের হিন্দু রাজ্য করা সহজ হয়ে যাবে। ওই সেই থেকে এই গোমাতা এই ন্যারেটিভটা তারা সামনে নিয়ে আসে। এখন চলেন আমরা যাই যে এই জামাত সম্পর্কে কেন সে এখানে টেনে নিয়ে আসলো জামাত ইসলামকে। এইখানে সীমান্তবর্তী জেলাগুলোতে আপনারা জানেন, বিশেষ করে সাতক্ষীরা সীমান্তে, যশোর সীমান্তে, খুলনা সীমান্তে, ওদিকে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে, ওদিকে রংপুর সীমান্তে, এই সমস্ত সীমান্ত জেলাগুলোতে মানুষ ভোট দিয়েছে কাকে? জামাতকে। এখানে কিন্তু জামাতের এমপি, আমি যে কয়টা জায়গার কথা বললাম, সব জায়গায় না, আবার এটা ভুল বোঝার দরকার নেই, মানে তুলনামূলক আর কি। বিএনপিকেও ভোট দিয়েছে, কিন্তু এই জেলাগুলোতে সাধারণত গ্যাঞ্জামগুলো এই জায়গাতে বেশি হয়, এই সীমান্তগুলোতে। এখানে ভোট দিয়েছে মানুষ জামাত ইসলামকে। কারণ কি? এদেশের মানুষ এইটা বুঝতে শুরু করেছে যে এই ভারতের আগ্রাসন থেকে, কলকাতার এই আগ্রাসন থেকে, এই সীমান্তে যে মানুষ হত্যা করা হয়, এইটা থেকে জামাত ইসলামী একমাত্র তাদের সাথে টেক্কা দিতে পারে। এবং জামাতকে তারা ভারতের বিরোধী কণ্ঠস্বর হিসেবে ইতিমধ্যেই মেনে নিতে শুরু করেছে। আর বাকি বিএনপি বলি, আওয়ামী লীগ তো একেবারে পুরো ভারতের বিজেপি, ওই বিজেপির বাংলাদেশ শাখা। আর বিএনপি ভারতের চোখে চোখ রেখে কথা বলার
স্পর্ধা বিএনপি এখনো অর্জন করতে পারেনি। কারণ বিএনপির ভিতরে এখনো অনেক মানুষ আছে যারা রবীন্দ্র ভক্ত হয়ে বাংলাদেশ প্রেমী হওয়া কখনোই সম্ভব না, কোনোদিন সম্ভব না। কারণ রবীন্দ্রনাথের চিন্তা তো বাংলাদেশি জাতীয়তাবাদ না, রবীন্দ্রনাথের চিন্তা বাঙালি জাতীয়তাবাদ। তাহলে রবীন্দ্রনাথকে কেউ যদি গুরু হিসেবে মেনে নেয় তাহলে তাকে তো আলটিমেটলি ওই বাঙালি জাতীয়তাবাদের কাছেই যেতে হচ্ছে। সুতরাং বিএনপির যারা এই মন্ত্র মেনে নিয়েছে তারা তো একেবারে নিরেট বাংলাদেশি জাতীয়তাবাদ এই মন্ত্র মেনে দিতে পারবে না, এখানে তারা আসতে পারবে না। যাই হোক, তো জামাত ইসলামকে তারা এখন এইখানে এই যে টেনে আনছে, এই টেনে আনার অন্যতম কারণ হচ্ছে যেহেতু তার দেশের ভিতরে কুরবানিকে নিয়ে একটা হুলস্থুল কাণ্ড ঘটে গেছে, সারা দেশে শুভেন্দুর উপরে থুতু নিক্ষেপ করা হচ্ছে, সিসি রব পড়ে গেছে, হিন্দুরা তো শুভেন্দুকে মার কাট অবস্থা। এমতো অবস্থায় এই চতুর শুভেন্দু কলকাতা থেকে মোদি তাকে এই বুদ্ধি দিয়েছে যে তুমি ওখানকার জামাত ইসলামকে খেপিয়ে তোলো। জামাত ইসলামকে যদি খেপিয়ে তোলা যায় তাহলে বাংলাদেশেও এর প্রতিবাদে জামাতের লোকজন একটু সাহসী বেশি, হয়তো উগ্রতা দেখিয়ে সেখানে কিছু হিন্দুদের উপরে আক্রমণ চালাবে বা সীমান্তে একটা হৈ হট্টগোল বাঁধাবে। এইটা যখনই বাঁধাবে তখনই আমরা আমাদের টার্গেটে গুলি ছুড়বো। এই মূলত তার উদ্দেশ্য। এই উদ্দেশ্যকে সামনে রেখে, এই উদ্দেশ্য চরিতার্থ করার জন্যই এই গরুখোর শুভেন্দু, এই বাটপার শুভেন্দু সে জামাতকে এখানে নিয়েছে। জামাত আমিরকে সে বলছে যে যতটা না তৃণমূল, তারপরে সিপিএম এদের যে কুরকুরানি সিরবিরানি, তার থেকেও শুভেন্দু মুখ্যমন্ত্রী হবার পরে নাকি এখানে জামাতের সিরবিরানি বেড়েছে। শুভেন্দুর মতো লোক কলকাতায় ওখানে মুখ্যমন্ত্রী হলেই জামাতের কি আর না হলেই জামাতের কি, বরং জামাত এখানে এই শুভেন্দুকে চোখে চোখ রেখে কথা বলবে, তাকে এমন ভাবে তীরের মতো সোজা করে চলতে বাধ্য করবে যে সীমান্ত, ওই জায়গায় বলেছি সীমান্তের লোকজন কিন্তু সীমান্তবর্তী জেলাগুলো কিন্তু জামাতের কবজায়। সুতরাং বেশি টাল্টিপাল্টি করলে জামাতের এমপিরা সমস্ত দলবল নিয়ে সীমান্তে চলে যাবে, মিছিল করবে, বিক্ষোভ করবে, আর আন্তর্জাতিক মিডিয়া এগুলো প্রচার করা হবে, সারা পৃথিবীকে জানিয়ে দেওয়া হবে যে এই সাম্প্রদায়িক শুভেন্দু, এই ধর্মবান্ধ শুভেন্দু সে এই কাণ্ড কারখানা করছে। সুতরাং শুভেন্দু তুমি যতই চেষ্টা করো, তোমার ভিতরে যে নোংরা মানসিকতা রয়েছে, এই নোংরা মানসিকতা দিয়ে আর যাই হোক জামাতের সাথে টেক্কা দিয়ে তুমি এখানে কিচ্ছু করতে পারবে না। প্রিয় সিলেটের গোয়াইনঘাট উপজেলা সোনারহাট সীমান্ত, নামটা খুব সুন্দর তাই না? সোনারহাট সীমান্ত। এই সোনারহাট সীমান্তে গতকালকে বিকেলের দিকে কৃষকরা তাদের ঘরে ফিরতেছিল গরু ছাগল নিয়ে, সন্ধ্যা হয়ে আসতেছে, পাখিরা যার যার ঘরে ফিরতেছে। পাখিদের কি মজা দেখেন, বাংলাদেশের পাখি ভারতে উইরা যায়, ওইখানে ঘুরা বেড়ায় সারাদিন, আবার ভারতের পাখি বাংলাদেশে আসে সারাদিন ঘুরা বেড়ায়, সন্ধ্যা হইলে যার যার দেশে ফেরত যায়, পাসপোর্ট লাগে না, ভিসা লাগে না। গতকালকে ওই সোনারহাট সীমান্তে সন্ধ্যার আগে পাখিরা যার যার ঘরে ফিরে যাচ্ছিল, মানুষজন যার যার ঘরে ফিরে যাচ্ছিল। ওই টাইমে ওই পার থেকে, সীমান্তের ওই পার থেকে গুলি শুরু হয়ে গেল, বুলেটের শব্দে চারিদিকে দৌড়াদৌড়ি, পাখির কিচির মিচির, ভাই ভয় পাওয়া গেল, সবাই যার যার ঘরে সে যায় লুকায়া পড়লো। কিন্তু ব্যারাক থেকে দৌড়ায় বাইরে আসলো কে? বাংলাদেশ বর্ডার গার্ড। সেলুট আপনাদের জন্য, হ্যাঁ ভাই সেলুট দিতে হবে, কারণ ওই কাজটা আর করে নাই। ওই যে আগে সীমান্তে গোলাগুলি হইলে কাউকে মেরে ফেললে ফ্ল্যাগ মিটিং করো, সাদা পতাকা লাগায়া, তারপরে দুই দল বৈশা ওই যে লিখিত নামা লাশ বুঝিয়া পাইলাম, ওই পথে যায় নাই। বুলেটের জবাব বুলেট দিয়েই দিল। এই পার থেকেও শুরু হয়ে গেল ভাই গুলাগুলির একটা টাইমে ওই পাশ থেকে আর কোনো গুলির শব্দ আসলো না। ওইটা বুঝা নিল, হায় হায় এটা কি, এই কোন সাহস, ওরা তো ভাবতে পারে না যে এদিক থেকে আবার গুলি করতে পারে কেউ। বাংলাদেশ বর্ডার গার্ড এই পাশ থেকে গুলি কইরা বুঝাই দিল, তোমাদের সঙ্গে ওই আগের বোঝাপড়া চলবে না, তোমরা মারবার, আমরা লাশ বুঝাই নেবো, খালি লাশ গনতে থাকুন, তা হবে না, বুলেটের জবাব বুলেট দিয়ে দিতে হবে। এতে একটা জিনিস ভাই ভালো হলো কি জানেন, বর্তমান সরকারের জন্য, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য সবচেয়ে ভালো হলো কি জানেন, ওনাদেরকে অনেকে বলতো ওরা ভারত ঘেঁষা, ভারতের সঙ্গে তলে তলে হাত মিলায়া বাংলাদেশে আসছে। ওই যে আনন্দবাজার পত্রিকায় উনি যেদিন আসেন, অর্থাৎ তারেক রহমান সাহেব যেদিন লন্ডন থেকে বাংলাদেশে আসে, এই আনন্দবাজার পত্রিকায় 3টা কথা লিখছিল না, যে কথাগুলোর কারণে আমরা সবাই সন্দেহ করছি ও ওনাদের সঙ্গে বোঝাপড়া কইরা বাংলাদেশে আসছে, ভারতীয় সরকারকে বসাইছে গদিতে, ভারতের হাত ছিল। এই যে গতকালকে সোনারহাট সীমান্তের মধ্যে যেভাবে জবাব দিয়ে দিল, এইভাবে যদি ভাই 4টা-5টা জবাব দেয় না, তাহলে কেউ আর এই সরকারকে সন্দেহ করবে না। আর সন্দেহ করার কারণও নাই ভাই, কারণ কি জানেন, দেখেন শেখ হাসিনা এর আগেও কিন্তু একবার বলছিল টুস করে আমি ঢুকা যাবো, সেটা এমন ভাবে ভাইরাল হয়েছিল। হ্যাঁ ভাই, যারা আওয়ামী লীগ করে, ছাত্রলীগের ছেলেপেলেরা ওই সীমান্তের কাছাকাছি যায় না, চুপচাপ বসে থাকতো যে কখন আপা আসে, কখন আপা আসে, বিশ্বাস করছিল। কিন্তু আসলে কি উনি ভুয়া কথা বলে? একজন প্রাক্তন প্রধানমন্ত্রী যে 2 যুগ এই দেশকে পরিচালনা করছে, এই দেশের প্রধানমন্ত্রী ছিল, সে কি ফাউল কথা বলবে? নিশ্চয়ই না। দেখেন ইন্ডিয়ান টাইমসের সাথে একটা সাক্ষাৎকার দিছে, আবার সেই আনন্দবাজার পত্রিকাতেও সাক্ষাৎকার দিছে। এখানে উনি কি বলছে, মূল সারমর্ম হচ্ছে আমি মাথা উঁচু করে বাংলাদেশে প্রবেশ করব যে কোনো সময়। তখন উনাকে বারবার জিজ্ঞেস করছে কবে আসবেন। এই যে 17ই মে গেল না, এই 17ই মেতে অনেক আগে অতীতে এই ভারত থেকে বাংলাদেশে ইন করছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, সেই সুযোগটা কইরা দিছিল ওই আওয়ামী লীগকে। শেখ রেহানা, শেখ হাসিনা ওই 17ই মেতে ইন করছিল। সাংবাদিকরা জিজ্ঞেস করতেছে এটা কিছুদিন আগের ঘটনা আর কি, এই 17 মে আগের ঘটনা, বলতেছিল এই 17 মেতে কি আপনি ইন করবেন? তখন শেখ হাসিনা বলতেছে 17 মেতেই কেন আমাকে ইন করতে হবে, আরো পরেও ইন করতে পারি, আরো আগেও ইন করতে পারি। তখন উনাকে আবার জিজ্ঞেস করছে তাহলে কি আমরা ধরে নিতে পারি যেদিন আপনি বাংলাদেশ ছাড়ছিলেন, অর্থাৎ 5ই আগস্ট, আগামী 5ই আগস্টে আপনি বাংলাদেশে প্রবেশ করবেন, এটা কি আমরা ধরে
নিতে পারি, তখন শেখ হাসিনা বলতেছে সেই 5ই আগস্ট অনেক দূর, এর আগেও তো হইতে পারে, রহস্যময় জবাব, এর আগেও হইতে পারে, পরও হইতে পারে, তবে আমি যখনই ইন করবো মাথা উঁচু করে ইন করবো। তাতে কি বোঝা যায়? একটা জিনিস বোঝা যায়, উনি আইনের কাছে আইসা ধরা দিবে, অর্থাৎ আইনের হাতে উনি নিজেকে তুলে দিবে, কারণ ওনার তো ভাই ওই হুকুম হয়ে গেছে, ওইটা নিয়ে মামলা লড়বে, ওনার জন্য 100 উকিল দাঁড়ায় যাবে, প্রয়োজনে বিদেশ থেকে নিয়ে আসবে। এইসব অঙ্ক যদি মিলান আর সত্যি সত্যি উনি আইসা যদি আইনের কাছে নিজেকে সুপর্দ করে, তাহলে একটা জিনিস হবে, সেটা কি জানেন? আওয়ামী লীগ বেঁচে যাবে। আওয়ামী লীগ তখন মুখ খুলে বলতে পারবে, সাহস করে বলতে পারবে, যারা আওয়ামী লীগ করে তারা বলতে পারবে যে আমরা পালায় যাই না, আমরা আইনের সাথে লড়াই করে আমাদের আপাকে ছিনে আনবো, আবার আমরা নির্বাচনে দাঁড়াবো, এটা বলতে পারে, বলার সুযোগটা থাকে। কিন্তু এই সুযোগটা কি পাবে? না, পাবে না। কারণ কি জানেন? এক খাপের মধ্যে দুইটা তলোয়ার ঢুকানো যায় না। 71-এর তো একটাই খাপ, 71 তো একবারই হয়েছে, 71 তো একটা খাপ, ওই একটা খাপের ভিতরে দুইটা তলোয়ার কেমনে ঢুকাবেন? একটা তলোয়ারের নাম শেখ মুজিবুর রহমান, আরেকটা তলোয়ারের নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই দুইটা তলোয়ার ওই একটা খাপে তো ঢুকানো যাবে না। 71 এখন পুরাটাই বিএনপির হাতে, হ্যাঁ 71 পুরাটাই বিএনপির হাতে। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোথায় বলছে? মহান সংসদে দাঁড়ায় বলছে। কে বলছে? সেটা সবচেয়ে বড় কথা। মহামান্য রাষ্ট্রপতি বলছে। কার রাষ্ট্রপতি? আওয়ামী লীগের রাষ্ট্রপতি, শেখ হাসিনার রাষ্ট্রপতি সাক্ষী দিতেছে মহান সংসদে দাঁড়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। উনি কিন্তু শেখ মুজিবুরের নাম মুখে নেয় নাই। তাতে কি বোঝা যায় না এই 71 এখন উনাদের হাতে, উনারাই দখল করছে, যেহেতু উনারা সরকারে আছে। তাহলে কি কারণে 71-এর আরেকজন দাবিদার, অরিজিনাল দাবিদারকে আবার নিয়ে আসবে? তাহলে কি এক খাপের মধ্যে দুই তলোয়ার ঢুকানো যাবে? যাবে না। যার জন্য এই সুযোগ দিবে না। আর দিবে না বইলেই তো ভারতের সাথে বোঝাপড়াটা হইল না, ওই সমঝোতাটা হইল না। কে জানি বলছিল সমঝোতা? আমাদের সেতু মন্ত্রী বলছিল সমঝোতা। দেখেন উনি বাউ ফলে গেছে, বাউ ফলে গিয়ে একটা বিরাট বেজ্জতি হয়েছে। ওইখানে একটা বগা ঘাট আছে বাউ ফলে, ওই বগা ঘাট যদি সিলেক্ট থাকতো অন্যরকম হইতো। এই বগা সেই বগা না, এই বগা ঘাটে গেছিল এই সেতু মন্ত্রী রবিউল ইসলাম রবি, উনি গেছিল ওইখানে। যাওয়ার পর ভাই উনার দলের লোকরাই উনাকে ওইখানে দাঁড়াইতে দেয় নাই, মঞ্চেই উঠতে দেয় নাই। ওইখানকার দুজন এমপি, একজন বিএনপির, একজন জামাত ইসলামের কে ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ, জামাতের এমপি। মঞ্চের মধ্যে মাসুদ সাহেবের ছবি আছে, আরো কি জানি লেখা আছে, আরো অনেক কিছু আছে, কিন্তু ওইখানে কেন তারেক রহমান সাহেবের ছবি নাই, বেগম খালেদা জিয়ার ছবি নাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি নাই। ওনার ভক্তরা মানে বিএনপির ভক্তরা ওই প্রশ্ন সামনে আয় না, ওনাকে মঞ্চে উঠতে দেয় নাই, ওই ঘাট থেকে ওনাকে বিদায় করে দিছে। 45 মিনিট ওইখানে ছিল ভাই। আর এই গরমের মধ্যে উনি ওই স্যুট টাই পইরা গেছে, না টাই ছিল না, কোটটা পইরা গেছে। ওই কোটটা পইরা এই গরমের মধ্যে ওনার নিজের দলের লোকেরা ভুয়া স্লোগান দিতেছে। এগুলা কি মাইনা নেওয়া যায়? মাইনা নেওয়া যায় না। দেখেন ক্ষমতায় আছে, ক্ষমতায় থাকার পরে অবস্থা, ক্ষমতায় না থাকলে এটা কোন পর্যায়ে চলে যেত ভাবা যায়। যাই হোক, উনি মন খারাপ করে মাইন্ড করে ওইখান থেকে চলে আসছে। জানি না ওই ব্রিজটা হবে কিনা। আর আপনারা যারা আয়োজন করছেন, আপনারা তো জানেন এই দেশের সিস্টেম। আপনারা কেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি দিবেন না, বেগম খালেদা জিয়ার ছবি দিবেন না? অন্তত তারেক রহমান সাহেবের ছবিটা তো দিতে পারতেন। যার জন্য ভক্তরা মাইনা নিতে পারে নাই। ভক্তরা তো পাগল তারেক রহমান সাহেবের জন্য। হ্যাঁ ভাই, ওনার ভক্তরা এত পাগল, উনি যেখানেই যায় সেটার আলাপ না হইয়া ওই যে গাড়ির সাথে সাথে যারা দৌড়ায় তাদের নিয়ে আলোচনা চলে আসে। আমি তো মনে করি ওদেরকে থামানো উচিত। হ্যাঁ, ওদেরকে বাসায় ডাইকা থামাই দিতে হবে, ধমক দিয়া থামাই দিতে হবে। কারণ কি জানেন, ভালো ভালো অর্জনগুলা ডাইভার্ট হয়ে যায়, মানুষেরা ঘুরে দেয় ওই দৌড়ের দিকে। ওই যে দৌড়াইতেছে। আপনি গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, ওখানে অনেক সুন্দর সুন্দর কথা বলছেন, মূল্যবান কথা বলছেন, সেগুলো নিয়ে আলোচনা নাই। আলোচনা কি? ওই দৌড় নিয়ে। ওদেরকে কাছে ডাইকা ধমক দিয়া থামাই দিবেন, অথবা কোন একটা ভালো পোস্টে দিয়ে দেন, ব্যস্ত করে দেন, যেন রাস্তায় দৌড়াইতে না পারে। আর প্রতিমন্ত্রী ইশরাক সাহেবকে বলবো, ইশরাক সাহেব কি প্রতিমন্ত্রী? হ্যাঁ মনে হয় প্রতিমন্ত্রী। উনাকে বলবো আপনি যদি দৌড়ান পোলাপানো তো আরো বেশি দৌড়াইবে। বুঝেন না কেন? এই দৌড়াদৌড়িতে হয় কি জানেন, দেখতে ভালো লাগে না, মানুষ বিরূপ সমালোচনা করে। আপনাদের ভালো ভালো অর্জনগুলো নিয়ে কোনো আলাপ হয় না, আলোচনা হয় কি ওই দৌড় নিয়ে। দেখেন এর মধ্যে আপনারা সুন্দর একটা কাজ করছেন এই ঢাকা শহরে। চিটাগাং সিলেট হয়েছে কিনা আমি জানি না, মনে হয় সব শহরে হয়ে যাবে। ওই যে এআই ক্যামেরা বসাই দিছে গোপনে, যেই ভাই একটুখানি উল্টা পাল্টা করবে অটোমেটিক মামলা খাওয়া যাবে। আপনারা যারা গাড়ি চালান, বিশেষ করে বাইক চালান, তিনটা জিনিস মাথায় রাখবেন। ওই যে জেব্রা ক্রসিং আছে না, ভুলেও ওই জেব্রা ক্রসিং এ টাচ করবেন না, গাড়িটা 1 ইঞ্চি হইলেও দূরে রাখবেন, তাইলে কিন্তু বিপদ, বড় একটা মামলা খাওয়া যাবেন। 2 নম্বরটা কি, জোরে স্পিডে গাড়ি চালাবেন না, অটোমেটিক ওইটা ধরা পড়বে, ধরা পড়লেই কিন্তু মামলা খাওয়া যাবেন। আর ওই 2 নম্বরের মধ্যে আরেকটা আছে, আপনি হেলমেট, যদি হেলমেট না থাকে অটোমেটিক মামলা খাওয়া যাবেন। আর 3 নম্বরটা কি, ভুলেও ভাই ওই সিঙ্গেল রোডের মধ্যে ক্রস করতে যাবেন না, ওই যে ওভারটেক করেন, ওই ওভারটেক করতে যাবেন না, ওভারটেক করলেই ধরা খাবেন। এই জিনিসগুলো মাথায় রাখেন। এই কাজটা তো ভাই খুবই ভালো করছে, কিন্তু এই সব আলোচনা নাই। আলোচনা কিন্তু উল্টা পাল্টা অন্যগুলা নিয়ে। কিন্তু আজকে আমি মন ভইরা প্রশংসা করতে চাই বিএনপির, কারণ বিএনপি বুলেটের জবাব বুলেট দিয়ে দিছে। এটা বিএনপি দিছে ভাই, আমি ধরে নেব বর্তমান সরকারই এই কাজটা করছে। এইভাবেই জবাব দিতে হবে, বুঝাই দিতে হবে। আমরা 18 থেকে 20 কোটি মানুষ ওদের কাস্টমার না, ওরা দোকানদার সাইজা আমাদেরকে কাস্টমার বানায়া আমাদের পকেটের টাকা পয়সা সব নিয়ে যাবে। তা কি হয়? এই দোকান ছাড়াও যে আমরা চলতে পারি সেটার প্রমাণ তো হয়ে গেছে অলরেডি। ওই যে নির্বাচনের 3 দিন আগে যে চুক্তিটা করলেন, ওই চুক্তির কারণে ওই যে ওয়ান ওয়ে রোডে ঢুকাই দিল ডক্টর ইউনূস সাহেব। হ্যাঁ, ইউনূস সাহেব ঢুকাই দিয়া চুপচাপ বসে আছে। এখন তাকে জেলে দেওয়ার জন্য তাকে কেন গ্রেফতার করা হচ্ছে না? কিছু সুশীল নাইমা গেছে, এরা আবার ভাই হামের বিশেষজ্ঞ হয়ে গেছে। ডেইলি স্টার পত্রিকায় যায় ওরা গবেষণা করতেছে, ওইখানে একটা গবেষণা কেন্দ্র বানাইছে, হামের টিকা বাইর করতে হবে, হামের টিকা আবিষ্কার করতে
করতেছে, আর ওদের একটাই জবান আর তাদের একটাই উদ্দেশ্য, একটাই নিশানা। কি নিশানা? ডক্টর ইউনূসের বুকের মধ্যে মারতে হবে, বিষ মাখাইয়া তীরের মুখে মারতে হবে ইউনূসের বুকে। এই ফর্মুলায় নাইমা গেছে জয় মামুন, শাওন। ওই যে শাওন চিনছেন তো? হ্যাঁ, এ কি বলে এগুলা? বলে এই যে মসজিদে যে খুতবা হয় ওইখানে নাকি সমাজের কোনো উন্নতির কথা বলা হয় না, সমাজ নিয়ে কোনো কথা বলা হয় না, ওইখানে শুধু গীবত দেওয়া হয়। কার গীবত? রবীন্দ্রনাথ ঠাকুরের। ওই খুতবার মধ্যে কেন হামের কথা তুলে ধরা হয় না, এটা হলো তার অভিযোগ। আমার মনে হয় ইদানিং উনি মসজিদে যায় না, উনি বলছে এটা কই থেকে শুনছে? ওনার ড্রাইভারের কাছ থেকে। ড্রাইভারের সাথে মনে হয় খুব ভালো সম্পর্ক। ড্রাইভার ওনাকে বুঝাইছে যে মসজিদে খুতবার মধ্যে রবীন্দ্রনাথকে নিয়ে গীবত গাওয়া হয়, এটা উনি অনেক কষ্ট পাইছে। হাই রে হাই, আসলে হয়েছে কি জানেন? এরা বি টিম হিসাবে খেলতেছে। হ্যাঁ ভাই, এর মধ্যে আরেকজন হাম বিশেষজ্ঞ আছে, আনিস আলমগীর, মারাত্মক জ্ঞানী, উনিও আছে। ওই যে টার্গেট নিশানা ডক্টর ইউনূস, তারও কিন্তু একই নিশানা ডক্টর ইউনূস। এরা এখন বুঝছেন মজলুম সাচ্ছে, নিজেরা মজলুম সাচ্ছে, হামের জন্য কান্নাকাটি করতেছে। কিন্তু কাউকে কি দেখছেন একটা বারের জন্য কোনো হাসপাতালে যাইতে? না, ওইখানে যাবে না। সব কিছু ভাই মানুষের আবেগ নিয়ে খেলতেছে, আপনাদের আবেগ নিয়ে খেলতেছে। 500-র উপরে হামে বাচ্চা মারা গেছে, আল্লাহ তাদেরকে বেশ নসিব করুক, কিন্তু তাদেরকে রাজনীতির সাথে জড়ায় দিছে এই কয়টা লোক। এই কয়টা লোকের মেইন প্রবলেমটা কি জানেন? এই ইউনূস। ইউনূস কেন প্রবলেম? এই ইউনূসই তো মেইন টার্গেট শেখ হাসিনার। শেখ হাসিনার মুখে বারবার ইউনূসের কথা শুনছেন না? ইউনূসকে তো দুই চোখেই দেখতে পারে না। এবং সত্য কথা কি জানেন? এই ইউনূস আছে বলেই শেখ হাসিনা ওই যে টুস করে ইন করতে পারে নাই। এই এখনো যে বলতেছে মাথা উঁচু করে দাঁড়ায়া আমি ইন করুম, সেটাও করতে পারবে না, কারণ এই যে ডক্টর ইউনূস এখনো বাংলাদেশে আছে। আর এই যে বি টিমটা নাইমা গেছে, এই বি টিম নামছে কেন? যেন ইউনূসের নামে অনেকগুলো মামলা দেওয়া হয়, তাকে যেন অ্যারেস্ট করা হয়, এইসব ভয় ভীতি দেখাইতে ইউনূস বাংলাদেশ ছাইরা চলে যাবে। ইউনূস বাংলাদেশ ছাইরা চলে গেলে তাহলে শেখ হাসিনার আসার রাস্তাটা সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যায়। এইটাই হচ্ছে তাদের দূর অভিসন্ধি। এই প্ল্যান নিয়েই কিন্তু নামছে এরা। না হলে ভাই ব্রাদার দেখেন, ওই 18 মাসের ইতিহাস বারবার তুলে আনতেছে, হামের ইতিহাস তুলে আনতেছে, কিন্তু গত 16-17 বছর কি ঘটে গেছে সেগুলা মুইছা দিতে চাইতেছে, যেভাবে মুইছা দিতে চাইছিল চিটাগাঙে। বুঝতে পারছেন? বুঝতে পারেন নাই, জীবনেও বুঝতে পারবেন না। আবার লেখা হচ্ছে নতুন কইরা। এই চিটাগাঙে দেখেন হার মানতে বাধ্য হয়েছে তো, পিছাইতে বাধ্য হয়েছে তো। তার মানে কি জানেন? মাননীয় স্পিকার হ্যাঁ জয়যুক্ত হয়েছে চট্টগ্রামে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে চিটাগাঙে, তাই না ভাই? হ্যাঁ জয়যুক্ত হয়ে গেছে। মাননীয় স্পিকার এটা নোট করে লেখা রাখেন। আমাদের স্পিকার কিন্তু এই জুলাই পক্ষে, সবসময় দেখবেন উনি জুলাই পক্ষে কথা বলে। আজকেও উনি কথা বলছে সীমান্ত নিয়ে। এই যে সীমান্তেতে গুলি চালায়, বুলেট চালায়, আমাদের মানুষদেরকে হত্যা করে, সেটা নিয়েও কিন্তু মাননীয় স্পিকার আজকে মুখ খুলছে, প্রতিবাদ করছে। এইভাবে সবাইকে প্রতিবাদ করতে হবে। সবাই। প্রিয় দর্শক, ভিডিওটি দেখে কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।